সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে তোমাদের ধারণা দিব। তাহলে দ্রবণ কি? দ্রবণের ভিতরে থাকবে কি? দ্রব এবং দ্রাবক। মনে করো তুমি চিনির একটা শরবত তৈরি করবে, তো এখানে চিনির শরবত তৈরি করছো, তাহলে কি করো তোমরা? প্রথমে গ্লাসে পানি নাও, নিয়ে তার ভিতরে দাও চিনি, চিনি দিয়ে দিলে এখানে থাকলো পানি। তাহলে এই চিনি যখন তুমি দিবে, চিনি দিয়ে পানির ভিতর দিলে, দেওয়ার পরে তুমি ভালোভাবে ওটা মিশ্রিত করলে, সমসত্ব মিশ্রণ তৈরি হলো। এই যে সমসত্ব মিশ্রণটা তৈরি হলো, এটা হচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণে কি থাকবে? দ্রাবক এবং দ্রব এর সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। এখন এই যে দ্রবণটা কয় প্রকার হতে পারে? অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। কখন এটা সম্পৃক্ত হবে, কখন অসম্পৃক্ত হবে, কখন অতিপৃক্ত হবে, এটা কিন্তু আমরা বইয়ের সংজ্ঞা আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট একটা গল্প করব। ওই গল্প অনুসারে কিন্তু আমরা এটা নিজেরাই তৈরি করে লিখতে পারবো। মনে করো এখানে আছে 1 লিটার পানি আছে, ধরে নাও 1 লিটার পানি, 1 লিটার পানি আছে। এখন এই পানির ভিতরে তুমি আস্তে আস্তে মনে করো যে চিনি দিচ্ছ, চিনি দিতে দিতে দেখা যাচ্ছে যে তুমি এই পানির ভিতরে 100 গ্রাম মনে করো যে তুমি চিনি দিলে। চিনি দেওয়ার পরে ভালোভাবে তুমি চিনি দিচ্ছ এবং নাড়ানি দিয়ে নাড়ছো, নাড়তে নাড়তে তখন যখন এটা চিনি দ্রবীভূত হয়ে গেল, একটা সময় আসবে যে এই 100 গ্রাম পর্যন্ত সে চিনি ওই পানিতে দ্রবীভূত হলো। তারপরে তুমি যদি আর একটা দানাও যদি এই পানির ভিতরে দাও, তাহলে ওই দানাটা তুমি নাড়ানি দিয়ে নাড়ছো, ওটা কি হচ্ছে? ওই পানির ভিতরে ঘুরছে, ঘুরে যখন যে স্থির হচ্ছে, আবার ওই দানাটা নিচে তলানি করছে। তাহলে বলো তো এখানে 1 লিটার পানির ভিতরে সর্বোচ্চ কতটুকু চিনি নিতে পারলো? আমি চোখ বুঝে বলবো হচ্ছে 100 গ্রাম। তাহলে এইবার আমরা এই জিনিসটা যদি তোমরা বোঝো, তাহলে আমরা খুব সহজেই সংজ্ঞা বানাতে পারবো। আমরা বলবো তাহলে কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য নিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করবে, তখন ওই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। তাহলে দেখো তো এই জায়গায় 1 লিটার দ্রাবকের ভিতরে সর্বোচ্চ কত গ্রাম? 100 গ্রাম চিনি নিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করছে, তখন এইটাকে বলবো আমরা কি? চিনির সম্পৃক্ত দ্রবণ। এখন আমাদের 1 লিটার দ্রাবকের ভিতরে অর্থাৎ পানির ভিতরে যদি এই 100 গ্রাম চিনি আমার কি সর্বোচ্চ কিন্তু নিতে পারছিল, তো এখন এখান থেকে যদি আমি একটা দানাও যদি আমি কম নিই, তাহলে কি দ্রাবকের ভিতরে দ্রব্যের পরিমাণ কমে গেল না? হ্যাঁ, কমে গেল। তাহলে আমরা কি বলবো? এই যখন দ্রব্যের পরিমাণটা সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমার কমে যাচ্ছে, তখন সে যে দ্রবণটা হবে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। তখন আমি কি বলবো? নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণে দ্রবের পরিমাণ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা কম থাকবে, সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো সেটা আমরা। তাহলে দেখো এই উদাহরণ অনুসারে আমার কিন্তু 1 লিটার আমার পানিতে ছিল 100 গ্রাম চিনি থেকে আমার সর্বোচ্চ নিতে পারছিল 100 গ্রাম চিনি। নেওয়ার পরে যদি আমার আর একটা দানাও যদি আমি দিই ওই পানির ভিতরে, তাহলে ওটা নাড়ানি দিয়ে নাড়লেও যখন আমি ওটা স্থির হচ্ছে, তখন ওই চিনির দানাটা এই যে নিচে পানির নিচে তলানি হিসাবে পড়ছে। তাহলে আমার সর্বোচ্চ নিতে পারছে কিন্তু 100 গ্রাম চিনি। তাহলে আমার এই যে 1 লিটার পানিতে সর্বোচ্চ কিন্তু তোমার 100 গ্রাম চিনি নিয়ে যে সমসত্ব মিশ্রণটা তৈরি করলো, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ। এইবার আমরা যদি বলি যে এই 1 লিটার পানির ভিতরে যদি 100 গ্রাম চিনির থেকে একটা দানাও যদি কম থাকে,
তার মানে কি, যে দেখো এই যে অসম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কি হচ্ছে, সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা কম থাকে, তাহলে ওই দ্রবণটাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ যখন বলবো আমরা কি, যে দ্রবণে দ্রবের পরিমাণ কি হবে, সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা বেশি থাকবে। তার কারণ কি, যে দেখো তুমি এখানে 1 লিটার পানির ভিতরে 100 গ্রাম চিনি তোমার সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিলে। এখন সেখানে যদি তুমি 100 গ্রাম চিনি দেওয়ার পরেও যদি আর একটা দানা তুমি যোগ করো, তাহলে কি হয়েছিল, সেটা ওই পানির সাথে তুমি নাড়ানি দিয়ে নাড়ছো যখন, তখন ওই পানির সাথে ঘুরছে কিন্তু যে স্থির করছে কি হচ্ছে, নিচের তলানি পড়ে যাচ্ছিল। তাহলে যে দ্রবণে আমার দ্রবের পরিমাণ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা বেশি থাকবে সেটা কি হবে, অতিপৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ যেহেতু বেশি থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, তলানি পড়ে। আর অসম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা কি থাকবে, কম থাকবে, এই জন্য এখানে তলানি পড়ে না। আর এই যে সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে মানদণ্ড, অর্থাৎ যে অধকে পড়বে কি পড়বে না। যদি সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা কম থাকে তাহলে দ্রবের পরিমাণ, তাহলে অধক্ষেপ পড়বে না, আর যদি বেশি থাকে তাহলে অধক্ষেপ পড়বে। তাহলে এই জায়গায় আমরা দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম। আমি আবারও বলছি, দ্রবণ কি, নির্দিষ্ট তাপমাত্রায় দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। এখন দ্রবণ হলো 3 প্রকার: সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি, আমি এই যে তোমাদের উদাহরণ দিলাম, এই উদাহরণ অনুসারে আমরা কি লিখতে পারবো, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রবণে সমসত্ব মিশ্রণ তৈরি করবে সেই দ্রবণকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো, যে এখানে আমি বলবো যে দ্রবণে দ্রবের পরিমাণ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা কি হবে, কম থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আগে ছিল 1 লিটারে 100 গ্রাম চিনি ছিল, এটা হচ্ছে সম্পৃক্ত, তাহলে এখানে কি হবে, 100 গ্রাম চিনি অপেক্ষা কিন্তু কি কম থাকবে, 100 গ্রাম চিনি অপেক্ষা কম থাকবে। অর্থাৎ 100 গ্রাম চিনি এই পাশে বেশি, অর্থাৎ এই দ্রবণে 100 গ্রাম চিনি অপেক্ষা কম পরিমাণ চিনি যদি থাকে সেটা হলে অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ কি হবে, যে দ্রবণে দ্রবের পরিমাণ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা বেশি থাকবে। অর্থাৎ এখানে 1 লিটার পানির ভিতরে যদি আমার 100 গ্রাম চিনির থেকে যদি বেশি চিনি থাকে, তাহলে এই দ্রবণটাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ। এই ক্ষেত্রে চিনি কোথায় কি ঘটবে, এটা দেখো, অতিরিক্ত যে চিনিটা আসবে সেটা কিন্তু এই নিচে তলানি পড়বে, তখন সেটা হবে অতিপৃক্ত দ্রবণ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা সামনের ক্লাসে তোমাদের দ্রাব্যতা সম্পর্কে ডিটেলস ধারণা দিব। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হবে এবং সামনের ক্লাসে তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।